শ্রাবণী দেবী তার দুই ছেলের একসঙ্গে বিয়ে দেয় আর বাড়িতে দুই নতুন বৌমাকে নিয়ে আসে। কিন্তু শ্রাবণী দেবীর দুই বৌমার মধ্যে বড় বৌমা মৌমিতা ভীষণই চালাক চতুর ছিল। সে সবসময় নিজের স্বার্থের কথাই ভাবনা চিন্তা করে। অন্যদিকে ছোট বৌমা রূপালী ছিল খুবই নম্রভদ্র এবং সরল মনের মানুষ। সে সর্বদাই সবার সঙ্গে ভালো ব্যবহার করে আর সবার সাথে মিলেমিশে থাকতেই পছন্দ করে। কিন্তু মৌমিতা প্রথম দিন শ্বশুরবাড়িতে যাওয়া মাত্রই চালাকি শুরু করে দেয়। আমার শ্বশুরবাড়িটা বেশ অনেকটাই বড়। আমি আগে শ্বশুরবাড়িতে ঢুকেই গোটা বাড়িটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিয়েছি। দোতলার ঘরগুলো অনেক বড় আর দোতলায় একটা বড় সুন্দর মডিউলার কিচেনও আছে। উপরের রুমের বাথরুমগুলোও বড় বড় আর নিচের একতলার ঘরগুলো পুরানো ছোট, তার উপর রান্নাঘরও ভীষণ ছোট। তাই আমি এখন থেকে দোতলাতে কবজা করব। বড় বৌমা, কি ভাবছো তুমি তখন থেকে? যাও তোমরা তোমাদের ঘরে গিয়ে বিশ্রাম করো। ওই যে ডান দিকের প্রথমের ঘরটা তোমার আর তার পাশের ঘরটা তোমার ছোট জায়ের। তোমরা দুজনে নিজের নিজের ব্যাগপত্র নিয়ে রান্নাঘরে চলে যাও। মা, আসলে আমার আপনাকে কিছু বলার আছে। নিচের ঘরগুলো কিন্তু ভীষণ ছোট আর নিচে যেই রান্নাঘরটা আছে সেটাও কিন্তু খুবই ছোট। আমি কষ্ট করে নিচের ঘরে অ্যাডজাস্ট করে থেকে গেলেও আমি কিন্তু আপনাদের ওই পুরানো ছোট রান্নাঘরে কিছুতেই রান্না বান্না করতে পারবো না, কারণ আমার বাপের বাড়ির রান্নাঘর অনেক বড় ছিল। তাই আমি কিন্তু বড় রান্নাঘরে রান্না করতে অভ্যস্ত। বড় বৌমার মুখে এরকম কথা শুনে শ্রাবণী দেবীর খুবই খারাপ লাগে। হ্যাঁ বৌমা, আসলে আমাদের একতলার ঘরগুলো অনেক বছর আগে তৈরি করা হয়েছে আর উপরের ঘর, বাথরুম, রান্নাঘর আমার দুই ছেলে 4-5 মাস আগেই তৈরি করেছে। তবে এখনো পর্যন্ত আমরা উপরে কেউ থাকি না। এবার তোমরা দুজনে যদি মনে করো তোমরা নিচে থাকবে না, উপরের নতুন ঘরে থাকবে, তাহলে তোমরা থাকতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বুড়ো বুড়ি দুজনেরই শরীর খারাপ, আমাদের দুজনেরই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তাই আমরা চাইলেও উপরে গিয়ে থাকতে পারবো না। এমন কথা শুনে মৌমিতা খুবই খুশি হয়। কিন্তু এমন সময় ছোট বৌমা রূপালী বলে, না না মা, আমি নিচের তলাতেই আপনাদের সঙ্গে থাকবো। আর আমরা যদি দুই বৌমা উপরে চলে যাই তাহলে আপনাদের তো খুব সমস্যা হবে। আপনাদের শরীর খারাপ, আপনারা যখন তখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারেন না। তাই আমি নিচের ঘরেই থাকবো, যাতে আমি আপনাদের দেখাশোনা করতে পারি। আর ওই ছোট রান্নাঘরে রান্না করতে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার বাপের বাড়ির রান্নাঘরও কিন্তু ছোট ছিল। রূপালীর কথা শুনে শ্রাবণী দেবী খুবই খুশি হয়। আর এভাবে প্রথম দিন শ্রাবণী দেবী তার দুই বৌমার ব্যবহারের মাধ্যমে তাদের দুজনের পরিচয় ভালো মতো পেয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই বড় বৌমা বাপের বাড়ি থেকে নিয়ে আসা জিনিসপত্রগুলো নিয়ে উপরে উঠে যায় আর রূপালীও নিজের ব্যাগপত্র নিয়ে নিচের ঘরে চলে যায়। যাক, প্রথম দিন শ্বশুরবাড়িতে এসেই আমি নিজের সংসার তাহলে আলাদা করে নিতে পেরেছি। আমি সবাইকে বলে দিয়েছি আমি আলাদা রান্নাঘরে রান্না করব। আর এর মানেটা আশা করি সবাই বুঝতেই পেরেছে। আমি আলাদা সংসার করতে চাই। আমি নিচে অত লোকের মাঝখানে কিছুতেই থাকতে পারবো না। উপরে একা একা থাকবো, কেউ কিছু বলার থাকবে না। এই ভেবে মৌমিতা মনে মনে খুবই খুশি হয়। কিন্তু পরের দিনই মৌমিতার সমস্ত আশাতে জল পড়ে যায়, কারণ পরের দিন সকাল হতে না হতেই শ্রাবণী দেবী তার দুই বৌমাকে নিজের কাছে ডাকে। শোনো, তোমরা যে আলাদা রান্নাঘরে রান্না করবে তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি আর তোমাদের বাবা ঠিক করেছি আমরা দুজনেই তোমাদের কাছে 1 মাস করে খাবো। বড় বৌমা, আমরা প্রথমে তোমার কাছে 1 মাস খাওয়া দাওয়া করব আর তার পরের মাসে ছোট বৌমা খাওয়া দাওয়ার দায়িত্ব নেবে। তোমরা দুজনেই এই বাড়ির বৌমা, তাই তোমাদেরকে কিন্তু সমানভাবে সবকিছু দায়িত্ব নিতে হবে। এই শুনে মৌমিতা মনে মনে খুবই ভয় পেয়ে যায়, কারণ সে বৃদ্ধ শাশুড়িমা এবং শ্বশুর মশাইয়ের দায়িত্ব থেকে নিজেকে বাঁচানোর জন্যই উপরের ঘরে থাকার ফোন দিয়ে আটে। কিন্তু আপনারা আমার কাছে কিভাবে খাওয়া দাওয়া করবেন? আমি উপরে রান্নাঘরে রান্না করব আগেই বলেছি। আর আপনারা তো নিচের ঘরে থাকেন, আপনাদের শরীর খারাপ, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আপনারা তো সিঁড়ি দিয়ে উপরে উঠতেই পারবেন না। তাহলে আপনারা 3 বেলা করে উপরে গিয়ে খাবার খাবেন কিভাবে? মৌমিতা, এ তুমি কেমন ধরনের কথা বলছো? বাবা মা উপরে কি খাবার খাবে কেন? তুমি রান্না করে খাবার নিয়ে এসে বাবা মাকে নিচে দিয়ে যাবে। কি যে বলো না, তুমি নিজেই জানো না। মা, বাবা, তোমরা চিন্তা করো না, তোমাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। মৌমিতা, যাও রান্না বান্না করে বাবা মাকে খেতে দাও। এভাবে মৌমিতা নিজের জালে নিজেই ফেসে যায়, কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না। তাই সে চুপচাপ তখনই উপরের রান্নাঘরে রান্না করতে চলে যায়।
এ তো আমি মহাজালায় পড়লাম। ভেবেছিলাম আমি উপরে চলে এলে সব দায়িত্ব থেকে বেঁচে যাব, কিন্তু এখন আমাকে উপরে রান্নাঘরে রান্না বান্না করে আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার নিচে গিয়ে দিয়ে আসতে হবে। যাক, এত ভেবে লাভ নেই। আমি যে বড় বড় ঘর, বড় রান্নাঘর, বড় বড় বাথরুম পেয়েছি, এটাই আমার জন্য অনেক। এই ভেবে মৌমিতা সেদিন বেশ ভালো ভালো কয়েক রকমের খাবার রান্না করে, আর তার শ্বশুর বাড়ির নতুন মডিউলার কিচেনে রান্না করতে ভীষণই ভালো লাগে। সেই রান্নাঘরে ইলেকট্রিকের বিভিন্ন রকমের আধুনিক জিনিসপত্র, যেমন মাইক্রোওভেন, মিক্সার গ্রাইন্ডার, এয়ার ফ্রায়ার, টোস্ট মেকার, রুটি মেকার, আরো বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে, যার ফলে মৌমিতা খুব সহজেই তাড়াতাড়ি রান্নাবান্না করতে পারে। অন্যদিকে নিচে রূপালীর পুরানো ছোট রান্নাঘরে খুবই যৎসামান্য জিনিসপত্র থাকে, কিন্তু তাতেও রূপালী সেই রান্নাঘরে খুশি মনে রান্না করে। আর মৌমিতার রান্নাবান্না হয়ে গেলে মৌমিতা উপর থেকে তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের জন্য খাবার নিচে নামিয়ে নিয়ে আসে। বাবা মা, আপনারা খেতে বসে পড়ুন, এখানে ডাল আর ভাত আছে, এবার আমি সবজি আর মাংস নিয়ে আসছি। এই বলে মৌমিতা ডাল ভাত রেখে আবার উপরে রান্নাঘর থেকে সবজি এবং মাংস নিয়ে আসতে চলে যায়। আমি সব খাবার নিয়ে এসে দিয়েছি, এবার আপনারা খেয়ে নিন, আমি একটু উপরে যাচ্ছি। বারে বারে সিঁড়ি দিয়ে ওঠানামা করে আমার পায়ে ভীষণ ব্যথা হয়ে গেছে। আরে বৌমা দাঁড়াও, আমরা তো এখনো খাওয়া শুরুই করলাম না। খাবার খেতে খেতে আমাদের কিছু প্রয়োজন পড়লে তোমাকে দিতে হবে তো, শুধু খাবার রান্না করে দিয়ে চলে গেলেই তো হবে না। আর তোমার বাবা কিন্তু মুরগির মাংস খায় না। যাও, তুমি তোমার বাবার জন্য 2টো ডিম পোচ করে নিয়ে এসো। কি, এখন ডিম পোচ করার জন্য আমাকে আবার উপরে উঠতে হবে? আপনি তো আমাকে আগেই বলতে পারতেন, তাহলে আমি বাবার জন্য আগে থেকে ডিম পোচ করে নিয়ে আসতাম। বারে বারে উপর নিচ করা কি সম্ভব বলুন তো? কেন, আমি তো তোমাকে উপরের রান্নাঘরে রান্না করতে বলিনি। তুমি তো চাইলেই উপরের ঘরে থাকতে পারতে, আর নিচে ওই পুরানো রান্নাঘরে ছোট বৌমার সঙ্গে রান্না বান্না করতে পারতে। কিন্তু তুমি যে নিজের সংসার আলাদা করতে চাইছো, সেটা কিন্তু আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। যাও, ডিম পোচ করে নিয়ে এসো। আপনি কি বলছেন মা? আমি সংসার আলাদা করতে চাইবো কেন? আর নিচের রান্নাঘরটা ভীষণ ছোট, ওই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না বান্না করতে আমি কিছুতেই পারবো না। সেই জন্যই আমি উপরে বড় রান্নাঘরে রান্না করব বলে ঠিক করেছি। আমার সমস্যাটা তো রান্নাঘরকে নিয়েই। এভাবেই মৌমিতা তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের সঙ্গে তর্ক করতে থাকে, আর তখনই রূপালী তার শ্বশুরমশাইয়ের জন্য ডিম পোচ করে নিয়ে আসে। বাবা, এই নিন, আমি আপনার জন্য ডিম পোচ করে নিয়ে এসেছি। দিদি, তোমাকে আর কষ্ট করে উপরে গিয়ে বাবার জন্য ডিম পোচ করতে হবে না। আর মা, আজকে আমি মাছের মাথা দিয়ে ডাল আর কাতলা মাছের কালিয়া রান্না করেছি, আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা খেলে আমি খুব খুশি হব। কিন্তু বৌমা, এখন তো আমরা 1 মাস বড় বৌমার কাছে খাবো, তাই তুমি বেকার বেকার আমাদেরকে নিয়ে চিন্তা করো না। বড় বৌমা 1 মাস আমাদেরকে যা রান্না করে খাওয়াবে আমরা তাই খাবো, আর আমি জানি তুমি আমাদেরকে নিয়ে খুবই চিন্তা করো। এই শুনে মৌমিতার মনে মনে খুবই রাগ হয়, কিন্তু সে সবার সামনে নিজের রাগ প্রকাশ করতে পারে না। আর কিছুক্ষণের মধ্যেই শ্রাবণী দেবী এবং ধনঞ্জয় বাবুর খাওয়া দাওয়া হয়ে গেলে মৌমিতা বেঁচে থাকা খাবার এবং বাসনপত্রগুলো নিয়ে উপরে চলে যায়। এভাবে কয়েকদিন কাটে, কিন্তু প্রত্যেক দিন 4 বেলা করে খাবার রান্না করে মৌমিতাকে খাবারগুলো নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে হয়। আর এভাবেই বাড়ি বাড়ি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে তার কোমরে এবং পায়ে ভীষণই ব্যথা হয়। তাই মৌমিতা এবার ইচ্ছাকৃতভাবে তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে উপেক্ষা করতে শুরু করে। আর এমনই একদিন শ্রাবণী দেবী তার বড় বৌমাকে ফোন করে বলে, কি হলো? কখন থেকে আমি তোমাকে চিৎকার করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না কেন? কোনো সারা শব্দ পেলাম না বলে শেষ পর্যন্ত ফোন করলাম। তোমার বাবা চা খাবে বলছে, তোমার বাবার জন্য কম করে চিনি দিয়ে চা বানিয়ে নিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে মৌমিতা বিরক্ত হয়ে বলে, কিন্তু আমি তো 1 ঘন্টা আগেই বাবাকে চা বানিয়ে দিয়েছি, আপনি আবার চা বানাতে বলছেন কেন মা? তোমার বাবার বারে বারে চা খাওয়ার অভ্যাস আছে, দিনের মধ্যে 6-7 বার ওনাকে চা বানিয়ে দিতেই হয়। তুমি তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে এসো। এই বলে শ্রাবণী দেবী ফোন রেখে দেয়, আর মৌমিতা বাধ্য হয়ে চা বানিয়ে শ্বশুরমশাইয়ের জন্য নিচে নিয়ে আসে। এভাবেই 1 মাস কেটে যায়, আর মৌমিতা মনে মনে খুবই খুশি হয়। অন্যদিকে রূপালী এবার নিচের রান্নাঘরে রান্নাবান্না করে তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে খাওয়াতে শুরু করে, কিন্তু এতে করে রূপালীর কোনো সমস্যা হয় না। নিচে ছোট রান্নাঘরে সে তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের জন্য বিভিন্ন রকমের ভালো ভালো খাবার রান্না করে। আর রূপালী খুব ভালো খাবার রান্না করতে পারে বলে সে সবসময় তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের কাছ থেকে প্রশংসা পেয়ে থাকে। বৌমা, তুমি কিন্তু খুব ভালো রান্না বান্না করতে পারো।
তোমার হাতে রান্না খেয়ে একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায়। রান্নাঘর ছোট হোক কিংবা বড় হোক, ঠিকঠাক ভাবে রান্না বান্না জানলে যে কোনো রান্নাঘরেই রান্না বান্না করা যায়। এভাবে আরো কিছুদিন কাটে, কিন্তু এখন মৌমিতা কিছুতেই উপর থেকে নিচে নামতে চায় না। সে সবসময় নিজের মতো উপরের ঘরেই আরাম করে। এভাবে দেখতে দেখতে প্রচন্ড গরম পড়ে যায়, আর যার ফলে মৌমিতা এবং শুভঙ্করের উপরের ঘরগুলো ভীষণ পরিমাণে গরম হয়ে ওঠে। শুভঙ্কর, খুব গরম পড়ে গেছে, আমাদের রুমে কিন্তু এবার এসি লাগাতে হবে, তা না হলে আমরা কিছুতেই এই ঘরে থাকতে পারবো না। দোতলার উপরে তো আর কোনো ঘর নেই, সেই জন্য কিন্তু আমাদের রুমগুলো এত গরম হয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি একটা এসি লাগানোর ব্যবস্থা করো। আমার কাছে তো এখন এসি কেনার মতো অত টাকা নেই। ঠিক আছে, আমি এখন ইএমআই তে বরং একটা এসি নিয়ে এসে দিচ্ছি, তারপর নয় প্রত্যেক মাসে আস্তে আস্তে ইএমআই দিয়ে দেবো। এই শুনে মৌমিতা খুবই খুশি হয়, আর 2-1 দিনের মধ্যেই শুভঙ্কর ইএমআই তে নিয়ে আসা এসি তাদের বেডরুমে বসিয়ে নেয়। কিন্তু অন্যদিকে নিচের তলার ঘরগুলো অনেক বেশি ঠান্ডা হওয়ায় সেখানে কারোর এসির প্রয়োজন পড়ে না। তবে মৌমিতা এখন আরাম করে রাত্রিবেলা ঘুমাতে পারলেও সে রান্নাঘরে গিয়ে কিছুতেই গরমের মধ্যে রান্না বান্না করতে পারে না, কারণ তার রান্নাঘর ভীষণ পরিমাণে উত্তপ্ত হয়ে থাকে। আর এখন 1 মাস কেটে গিয়ে মৌমিতার উপর আবার রান্না বান্নার দায়িত্ব এসে পড়ে, তাই তাকে এখন গরমের মধ্যে 3 বেলা রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে হয়। রান্না করতে গিয়ে মনে হচ্ছে যেন ঘেমে স্নান করে ফেলছি, ভীষণ গরম লাগছে। এবার মনে হচ্ছে রান্নাঘরেও এসি লাগাতে হবে, তা না হলে উপরে রান্নাঘরে আমি কিছুতেই রান্না করতে পারবো না। এই ভেবে মৌমিতা শুভঙ্করের কাছে গিয়ে বলে, শুভঙ্কর, আমাদের রান্নাঘর কিন্তু ভীষণ গরম হয়ে যাচ্ছে, আমি কিছুতেই রান্না করতে পারছি না। তোমার বাবা মা আবার বাসি খাবার খায় না, ওনাদের জন্য সবসময় টাটকা খাবার রান্না করতে হয়। আমাকে এই গরমের মধ্যে 6 ঘন্টা 7 ঘন্টা তো রান্নাঘরেই থাকতে হচ্ছে। তুমি রান্নাঘরে এসি লাগানোর ব্যবস্থা করো প্লিজ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই 1 মাস হলো আমি ইএমআই তে এসি কিনেছি, এখনো 11 মাস ইএমআই দিতে হবে, আর তুমি বলছো আবার একটা এসি কিনতে? কিছুতেই সম্ভব না। একমাত্র পারলে 1 বছর পরে এসি কিনতে পারবো, তার আগে নয়। আর তাছাড়া তুমি তো জানো 2টো এসি চলে ইলেকট্রিক বিল কত আসবে। এভাবে মৌমিতা ভীষণ পরিমাণে ফেঁসে যায়, আর গরমের মধ্যে উপরের রান্নাঘরে রান্না করতে গিয়ে তার কেমন যেন শরীর খারাপ করে। এভাবে 2-1 দিন কাটে, আর একদিন রান্না করতে গিয়ে মৌমিতার উপরের রান্নাঘরে লবণ শেষ হয়ে যায়। তাই সে লবণ নেওয়ার জন্য নিচে তার ছোট জায়ের রান্নাঘরে যায়। আর সে যখন রূপালীর রান্নাঘরে প্রবেশ করে তখন সে খুবই অবাক হয়, কারণ সেই রান্নাঘরটা ভীষণই ঠান্ডা থাকে। ছোট, তোর নিচের রান্নাঘরটা তো খুবই ঠান্ডা, এই রান্নাঘরের মধ্যে রান্না করতে কোনো সমস্যাই হবে না, তোর তো একটুও ঘাম হচ্ছে না। কিন্তু আমার উপরের রান্নাঘরে রান্না করতে ভীষণ কষ্ট হয়, উপরে প্রচন্ড গরম। তুই যদি কিছু মনে না করিস তাহলে কি আমি গরমের দিনগুলোতে তোর রান্নাঘরে রান্না করতে পারি? নিশ্চয়ই দিদি, কেন পারবে না? এই রান্নাঘরে আমার যতটা অধিকার আছে তোমারও ততটাই অধিকার আছে। আমি একবারও বলিনি এই রান্নাঘরটা শুধুমাত্র আমার, আর এটা শুধু আমিই ব্যবহার করতে পারবো। আমি তো চাই আমাদের সংসার যাতে এক হয়ে যায়, আমরা 2 বৌমা মিলেমিশে একসঙ্গে রান্না বান্না করবো, বাড়ির সকলের খেয়াল রাখবো, কত ভালো হবে বলো তো? রূপালীর কথা শুনে মৌমিতা খুবই খুশি হয়, আর সেদিন থেকে মৌমিতা তার ছোট জায়ের সঙ্গে নিচের রান্নাঘরে রান্নাবান্না করতে শুরু করে দেয়। আর যা দেখে তাদের শাশুড়ি মা এবং শ্বশুরমশাই খুবই খুশি হয়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই মৌমিতা নিচের ঘরে এসে থাকতে শুরু করে দেয়। এভাবেই মৌমিতা সবার সঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকে। শান্তি তার স্বামী মোহনের সঙ্গে বাস করত। মোহন বিশাল বড় এক ব্যবসায়ী ছিল। প্রচুর টাকা পয়সা সম্পত্তি থাকা সত্ত্বেও মোহনের আরো টাকা পয়সার খুবই দরকার ছিল। সে আরো বড়লোক হতে চাইতো। সেই জন্য কিভাবে আরো বড়লোক হওয়া যায় এই ছিল মোহনের চিন্তা ভাবনা। একদিন মোহন বাড়িতে এসে শান্তিকে বলে, শান্তি, আমি ভেবেছি আমার যত টাকা পয়সা সম্পত্তি আছে আমি সমস্ত কিছু শেয়ার মার্কেটে লাগাবো। শেয়ার মার্কেটে টাকা দিলে আমাদের অনেক লাভ হবে, আর আমরা আরো বড় লোক হয়ে যাবো। তোমার কি মতামত এতে? তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আরো বড় লোক হতে চাই, যাতে আমার কাছে অনেক অনেক টাকা থাকে, আর আমি সারা জীবন দেশ বিদেশ ঘুরতে পারি। মোহন কিছুদিনের মধ্যেই তার সমস্ত জমাপুঞ্জি এবং টাকা পয়সা সম্পত্তি শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। কিন্তু শেয়ার মার্কেটে ধস নামার ফলে তারা একেবারে পথে নেমে আসে। তারা সবকিছু হারিয়ে একেবারে গরিব হয়ে যায়, এমনকি তাদের থাকার মতো কোনো জায়গাও থাকে না। কি গো, আমরা তো বড়লোক হতে গিয়ে একেবারে গরিব হয়ে গেলাম, এবার আমরা কোথায় থাকবো, কি করব?
তুমি চিন্তা করো না শান্তি, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন আপাতত আমাদের কোনো ভাড়া ঘরেই থাকতে হবে, এছাড়া আমাদের কাছে তার কোনো উপায় নেই। আমাকে তাড়াতাড়ি কোনো কাজ করতে হবে, তা নাহলে ঘর সংসার চালানো তো মুশকিল হয়ে পড়বে। মোহন এবং শান্তি একটি ভাড়া ঘরে থাকতে শুরু করে। সবকিছু হারিয়ে মোহন খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। সে চারিদিকে চাকরির খোঁজ করার চেষ্টা করলেও কোনো চাকরি খুঁজে পায় না। এই নিয়ে দুশ্চিন্তা করতে করতে মোহন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে ভর্তি করলে জানা যায় তার হার্টে এক বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে, আর তাকে সুস্থ করার জন্য তার হার্টের অপারেশন করতে হবে, আর সেই জন্য অনেক অনেক টাকার প্রয়োজন। এই শুনে শান্তি খুবই দুশ্চিন্তায় পড়ে। জানি না আমার সঙ্গে এরকম কেন হচ্ছে, সবকিছু শেষ হয়ে গেল, তারপর তুমি অসুস্থ হয়ে পড়লে। এখন তোমাকে সুস্থ করার জন্য অনেক টাকার দরকার। এবার আমাকেই কিছু একটা করতে হবে মোহন, না হলে কিছুই ঠিক হবে না, আর আমি তোমাকে হারিয়ে ফেলবো। তুমি কি করবে শান্তি? তুমি তো সেরকম কোনো কাজবাজ কিছুই জানো না, আর তোমার তো সেরকম কোনো ডিগ্রিও নেই যে তুমি কোনো চাকরি বাকরি খুঁজবে। হ্যাঁ, সেই জন্যই তো আমি কোনো একটা ছোট ব্যবসা শুরু করব ভাবছি, কারণ বড় ব্যবসা করতে গেলে তো টাকা লাগবে। অত টাকা আমরা কোথায় পাবো? আমি ভেবেছি আমি ব্রেড পকোড়া বিক্রি করা শুরু করব। আমি শুনেছি আমরা এখন যেখানে থাকি এখানে আগে একটা ব্রেড পকোড়ার দোকান ছিল, কিন্তু ওই দোকানটা বন্ধ হয়ে গেছে। ওই দোকানটা আগে খুব ভালো চলতো। আমরা যদি ওই দোকানটা ভাড়া নিয়ে ব্রেড পকোড়া বিক্রি করা শুরু করি তাহলে কিন্তু খুব ভালো হবে। কিন্তু শান্তি, আমার শারীরিক অবস্থা তো ভালো নয়, আমি তো তোমাকে সাহায্য করতে পারবো না। তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু টাকা পয়সার হিসাব রাখবে। আমাকে টাকা জমাতেই হবে মোহন, আমি তোমাকে সুস্থ করেই তুলবো। এমনই ভাবনা চিন্তা করে শান্তি কয়েকদিনের মধ্যেই তার ব্রেড পকোড়ার ব্যবসা শুরু করে দেয়। কিন্তু প্রথম প্রথম তার ব্যবসায় সেরকম কোনো উন্নতি দেখা যায় না, কারণ সেখানকার লোকেরা তাদের ব্রেড পকোড়া খুব একটা খেতে পছন্দ করে না। এরকম ভাবে কয়েকদিন কাটে। একদিন ব্রেড পকোড়া বিক্রি করার সময় শান্তি দেখে যে ধনেপাতার চাটনি শেষ হয়ে গেছে। কি গো, চাটনি তো শেষ হয়ে গেছে, কেউ পকোড়া খেতে এলেই তো চাটনি চাইবে। বাজারে এখন ধনেপাতার অনেক দাম, সেই জন্য তো ধনেপাতা কেনার ইচ্ছাও করে না। এই জানো, আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িওয়ালির না একটা চাষের ক্ষেত আছে। আমাদের বাড়ির পেছনের দিকেই ওই ক্ষেত আছে, ওখানে ওরা নতুন নতুন ধনেপাতা চাষ করেছে। আমি ওখান থেকে ধনেপাতা নিয়ে আসবো, কেউ কিছু বুঝতেও পারবে না। কিন্তু শান্তি, কেউ দেখতে পেলে তো খারাপ ভাববে, একবার জিজ্ঞাসা করেই ধনিয়া পাতা নেওয়া ভালো। আরে বাবা, দেখতে পেলে আমি বুঝে নেব, দেখতে পেলে আমি ধনেপাতার টাকা দিয়ে দেব, ঠিক আছে? এবার তুমি চুপ করো। এই বলে শান্তি ক্ষেতের জমি থেকে ধনেপাতা তুলে নিয়ে আসে। এভাবেই সে প্রায় প্রত্যেক দিনই ওই ক্ষেতের জমি থেকে ধনেপাতা তুলে চাটনি বানাতে থাকে। এরকম ভাবে ধীরে ধীরে ধনেপাতা শেষ হয়ে যায়। একদিন শান্তি ধনেপাতা তুলতে গিয়ে দেখে, এ বাবা, আজকে তো বেশি ধনেপাতা নেই, এবার কি হবে? ধনেপাতা ছাড়া আমি চাটনি বানাবো কিভাবে? তখনই শান্তি দেখতে পায় সেখানে অল্প কিছু ধনেপাতা আছে, আর সেই ধনেপাতা গাছের আশেপাশে চারা গাছের মতো দেখতে আরো কয়েকটি গাছ ছিল। সেগুলো দেখতে কিছুটা ধনেপাতার মতোই ছিল। এটা আবার কি পাতা? যাই হোক না কেন, এটা তুলে নিয়ে যায়, ধনেপাতার সঙ্গে বেটে দেব, কেউ কিছু বুঝতেও পারবে না। চাটনি সবুজ রঙের হলেই হবে, কেউ কি আর বুঝতে পারবে কিছু? এই বলে শান্তি ওই পাতাগুলো তুলে নিয়ে চলে যায়। সে ধনেপাতার সঙ্গে ওই পাতাগুলো একসঙ্গে পেস্ট করে চাটনি তৈরি করে। কিছুক্ষণ পর লোকজন দোকানে আসতে শুরু করলে শান্তি ওই চাটনির সঙ্গে সকলকে ব্রেড পকোড়া পরিবেশন করে। আর সৌভাগ্যবশত সেদিন সকলেই শান্তির বানানো ওই চাটনি খুবই পছন্দ করে। বাহ, আজকে তোমার এই চাটনিটা কিন্তু দারুণ হয়েছে। এই কদিন তোমার কাছ থেকে ব্রেড পকোড়া কিনে খাচ্ছি, কিন্তু এত ভালো কোনোদিনও লাগেনি। আজকে তোমার চাটনিটা ভালো হবাই ব্রেড পকোড়াগুলো খেতেও ভালো লাগছে। হ্যাঁ সত্যি, অন্যদিন চাটনিটা খেতে খুব একটা ভালো লাগে না, আর আজকে আমি চাটনিটা খাবো বলে 4-4টে ব্রেড পকোড়া খেয়ে ফেললাম। এই শুনে শান্তি খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে, আরে বা, ওই পাতাটা ধনেপাতার সঙ্গে মিশিয়ে ভালোই লাভ হয়েছে। যাই পাতাই হোক না কেন, ওটা আমি এবার প্রত্যেক দিনই চাটনিতে দেব, তাহলে আমার দোকানে আরো কাস্টমারের সংখ্যা বেড়ে যাবে। এইভাবে শান্তি প্রত্যেক দিনই ধনেপাতার সঙ্গে ওই পাতা মিশিয়ে চাটনি বানাতে থাকে। আর অদ্ভুতভাবে সেদিনের পর থেকে শান্তির ব্যবসা খুবই ভালো মতো চলতে থাকে। যারা একদিন ব্রেড পকোড়া খেতে আসে তারা পরের দিন থেকে শান্তির রেগুলার কাস্টমারে পরিণত হয়। এর ফলে শান্তির অনেক টাকা ইনকাম হয়। সে তার স্বামীর চিকিৎসার জন্য সেই টাকা জমাতে থাকে। কিন্তু একদিন যখন শান্তি ওই পাতা দিয়ে চাটনি বানাতে যাচ্ছিল, তখনই মোহন তাকে দেখে ফেলে। এ কি শান্তি, তুমি এই পাতা কোথায় পেলে? তুমি এই পাতা দোকানে কেন নিয়ে এসেছো?
কেন? আমি তো ধনেপাতার সঙ্গে এই পাতাটা মিশিয়েই চাটনি বানাই। প্রত্যেকদিন তো আমি এটাই করি। আমাদের বাড়িওয়ালির ক্ষেতের জমিতে এই পাতা ভর্তি। আমি ওখান থেকেই রোজ তুলে নিয়ে আসি। এই পাতাটা চাটনিতে দিলে চাটনির স্বাদ অনেক বেড়ে যায়। তোমাকে কি যে বলবো, তুমি অন্তত একবার আমাকে এই পাতাটা দেখাতে। এটা ভাঙের পাতা। আমি এবার বুঝেছি তুমি পাতা দিয়ে চাটনি বানানো শুরু করেছো বলে আমার দোকানে কাস্টমাররা বেড়ে গেছে। তার মানে সবার নেশা হয়ে গেছে। নেশার টানে পরে সবাই আমাদের দোকানে ব্রেড পকোড়া খেতে আসছে। তুমি এই সমস্ত পাতা এখনই ফেলে দাও। কি বলছো কি তুমি? এটা ভাঙ পাতা? আমি তো জানতামই না। তুমি বললে বলে আমি জানতে পারলাম। কিন্তু মোহন, আমি এই পাতাটা ফেলবো না। আমি এটা দিয়েই চাটনি বানাবো। এই পাতার জন্যই তো আমাদের ইনকাম অনেক বেড়ে গেছে। তুমি দেখেছো তো, আগে আমাদের দোকানে সেরকম কেউ আসতো না। এখন যদি এই পাতা দিয়ে চাটনি বানানো বন্ধ করে দিই, তাহলে আমাদের অবস্থা আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এটা করা তো ঠিক নয় শান্তি। যদি কখনো কারোর কিছু হয়ে যায় তাহলে কি হবে? কারোর কিছু হবে না। এই তো এই 1 সপ্তাহ ধরে আমি তো তাই করছি। তুমি তো নিজেও কিছু বুঝতে পারোনি। আর কারোর কোনো ক্ষতি হওয়ার হলে আগেই তো ক্ষতি হয়ে যেত। দেখো মোহন, তোমাকে সুস্থ করানোর জন্য আমার অনেক টাকার দরকার। আর আমার কাছে এই মুহূর্তে আর অন্য কোনো উপায় নেই। শান্তির কথা শুনে মোহন আর কিছু বলে না। এরকম ভাবে সময় কাটতে থাকে। শান্তির দোকানের ব্রেড পকোড়া কিছুদিনের মধ্যেই খুবই ফেমাস হয়ে যায়। অনেক দূর দূর থেকে লোকজন তার দোকানে ব্রেড পকোড়া খেতে আসে। একদিন কোয়েল নামে একটি মেয়ে তার দোকানে ব্রেড পকোড়া খেতে আসে। দিদি, তোমার দোকানের ব্রেড পকোড়া কিন্তু খেতে দারুণ। উফ, আমি আগে একটা দোকান থেকে ব্রেড পকোড়া কিনে খেয়েছিলাম, কিন্তু আমার পছন্দ হয়নি। আর এখন সবাই তোমার দোকানের নাম করছে বলে আমিও খেতে চলে এলাম। বেশি কথা না বলে আর কটা ব্রেড পকোড়া দেবো বলো? গরম গরম আছে, খেতে ভালো লাগবে। পারলে তোমার বাড়ির জন্যও নিয়ে যেতে পারো। না না, বাড়িতে নিয়ে যাওয়ার দরকার নেই। তবে কালকে শহর থেকে আমার বেশ কয়েকজন বন্ধু আমাদের বাড়িতে ঘুরতে আসবে। আমি ওদেরকে তোমার দোকানে নিয়ে আসবো। তুমি ওদের জন্য স্পেশাল করে ব্রেড পকোড়া বানিয়ে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। কিন্তু স্পেশাল করে বানানোর কিছু নেই। আমার দোকানে সব পকোড়াই স্পেশাল। ধনেপাতা, পুদিনার চাটনি। এরকম চাটনি আমি ছাড়া আর কেউ বানাতে পারবে না, একদম গ্যারান্টি। ঠিক আছে, আমি তাহলে কালকে আমার বন্ধুদেরকে নিয়ে আসছি। পরের দিন কোয়েল তার শহরের বন্ধু বান্ধবদেরকে নিয়ে শান্তির ব্রেড পকোড়ার দোকানে চলে আসে। শান্তির হাতে তৈরি ব্রেড পকোড়া এবং চাটনি সকলেই খুবই পছন্দ করে। তারা অনেক বেশি বেশি করে ব্রেড পকোড়া এবং চাটনি খেতে থাকে। আর তাদের মধ্যে একজন ছিল যে বারে বারে চাটনি চেয়ে চেয়ে খেতে থাকে। সত্যি এই চাটনিটা খেতে দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছে ব্রেড পকোড়া ছেড়ে রেখে শুধু চাটনিটাই খাই। বৌদি, আমাকে আর একটু চাটনি দাও না। আরে, তুই আর কত চাটনি খাবি? এবার তো মনে হচ্ছে তুই একাই দোকানের সব চাটনি খেয়ে শেষ করে ফেলবি। হ্যাঁ, এবার কিন্তু আমি চাটনির জন্য টাকা নেব। আমি চাটনি ফ্রিতে দিই বলে তুমি অনেক অনেক করে চাটনি খাচ্ছ। সেজন্য এবার তুমি চাটনি নিলে তোমাকে চাটনির জন্য আলাদা করে টাকা দিতে হবে। কোনো অসুবিধা নেই বৌদি, আমি চাটনির টাকাও দিয়ে দেবো। তুমি শুধু গরম গরম ব্রেড পকোড়া আর চাটনি দিতে থাকো। কোয়েল, এবার তো মনে হচ্ছে আমাকে ব্রেড পকোড়া খাওয়ার জন্য প্রত্যেকদিন শহর থেকে এখানে আসতে হবে। এভাবেই নিখিল ব্রেড পকোড়ার সঙ্গে অতিরিক্ত চাটনি খেয়ে ফেলে। আর কিছুক্ষণ পরেই সে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায়। সকলে খুবই ভয় পেয়ে যায়। একই হলো নিখিল? এই নিখিল, এ বাবা, হঠাৎ করে নিখিল অজ্ঞান হয়ে গেল কি করে? ঠিকই তো ছিল একটু আগে। এই, তুমি কি মিশিয়েছো চাটনিতে? এই দেখে শান্তি খুবই ভয় পেয়ে যায়। আমি কিছু করিনি, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি, তোমরা বিশ্বাস করো। কোয়েল এবং তার বন্ধু বান্ধবরা তাড়াতাড়ি করে নিখিলকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যায়। ডাক্তার নিখিলের চিকিৎসা করার পর বলে, উনি নেশা জাতীয় দ্রব্য অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেছেন। আর অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ভয়ের কিচ্ছু নেই। এই শুনে শান্তির উপর কোয়েলের খুবই সন্দেহ হয়। সে পুলিশকে জানাবে বলে ঠিক করে। কিন্তু অন্যদিকে শান্তি নিজেই পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। আমার ভুল হয়ে গেছে স্যার, বিশ্বাস করুন, আমি এরকম কিছু করতে চাইনি। আমি শুধুমাত্র আমার স্বামীর জন্য এসব করেছি। আমার স্বামী ভীষণ অসুস্থ। ওর হার্টের অপারেশনের জন্য অনেক টাকার দরকার। ওই ভাঙপাতা পকোড়াতে না মেশালে আমি কিছুতেই টাকা জমাতে পারতাম না। কিন্তু বিশ্বাস করুন, আমি খুব অল্প পরিমাণে ভাঙপাতা চাটনিতে মেশাতাম। আর আমি খুব অল্প পরিমাণে চাটনি সবাইকে দিতাম। কিন্তু ওই ছেলেটা জোর করে অনেক বেশি চাটনি খেয়ে ফেলেছে। আমি জানি আমি ভুল করেছি। সেই জন্য আপনারা যা শাস্তি দেবেন আমাকে দিন। দয়া করে আমার স্বামীকে আপনারা ধরবেন না। ও এমনিতেই খুব অসুস্থ। সবকিছু শোনার পর পুলিশ অফিসার শান্তিকে বলে, তুমি চাইলে এখান থেকে পালিয়ে যেতে পারতে, কিন্তু তুমি তা না করে নিজে এখানে এসে তোমার দোষ স্বীকার করেছো। আর যেহেতু তুমি দোষ করেছো, সেই জন্য তোমাকে শাস্তি তো পেতেই হবে। তবে চেষ্টা করবো যতটা কম সম্ভব তোমাকে কম শাস্তি দেওয়ার।
পুলিশ অফিসারের উদ্যোগের ফলে শান্তিকে কোর্ট থেকে 3 মাসের জেল এবং বেশ অনেক টাকা জরিমানা করা হয়। সেই সাথে পুলিশ অফিসার বিভিন্ন এনজিওর সঙ্গে কথা বলে টাকা জোগাড় করার চেষ্টা করে যাতে মোহনের চিকিৎসা করা যায়। 3 মাস পর শান্তি জেল থেকে ছাড়া পায়। পরের দিনই ওই পুলিশ অফিসার এক এনজিওর সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তিকে নিয়ে শান্তিদের বাড়িতে আসে। এদের এনজিওর তরফ থেকে তোমার স্বামীকে সুস্থ করার জন্য টাকা দেওয়া হয়েছে। এই নাও, এই টাকা দিয়ে তুমি তোমার স্বামীকে সুস্থ করতে পারবে। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আমার স্বামী সুস্থ হয়ে গেলে আমি সৎপথে টাকা উপার্জনের চেষ্টা করব। আমি আর কখনো লোভ করব না। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি। এনজিওর টাকা দিয়ে মোহনের হার্টের অপারেশন করা হলে সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। শান্তি এবং মোহন দুজনেই সৎপথে তাদের ব্রেড পকোড়ার দোকান চালাতে শুরু করে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে তারা ব্যবসায় উন্নতি দেখতে পায়। এখন তারা অনেক বড় বড় অর্ডারও পায়। ধীরে ধীরে তারা নিজেদের বাড়িও তৈরি করে। আর এভাবেই শান্তি এবং মোহন হাসি খুশি সংসার করতে থাকে।